অলস বিকেলে ছাদের এক কোণে দাঁড়িয়েছিল রাই। পিছনে বাচ্চাদের খেলার পার্কটা দেখা যায় এখানে দাঁড়ালে। এই সময়টা তার একান্ত নিজস্ব। নিচে অহনাকে গান শেখাতে এসেছে মিস। হালকা গানের সুর ভেসে আসছে ছাদে। অহনা বারবার ভুল করছে। আনমনেই গুনগুনিয়ে ওঠে রাই। আবার পিঠটা জ্বালা করে ওঠে। সকালে বাসন মাজার সময় গুনগুন করে এই গানটা গাইছিল বলে কাকিমা পিঠে গরম খুন্তি চেপে ধরেছিল আজ। অহনার গান শেখার সময় সামনে যাওয়া বারণ তার, কিন্তু সুরগুলোকে তো আটকে রাখা যায় না। আর রাইয়ের গানের গলা ছোট থেকেই ভালো। মায়ের কাছেই গান শিখত সে। সত্যি দিনগুলো কত সুন্দর ছিল তখন। আর আজ পুরনো স্মৃতি চোখের দুকোণ ভিজিয়ে দেয়। হঠাৎ কাকিমার চিৎকারে বাস্তবে ফেরে। তাড়াতাড়ি নিচে নেমে আসে রাই। কাকিমা কোথাও যাচ্ছিল। ওকে রাতের রুটি আর খাবার গরম করতে বলে বেরিয়ে গেল। আটা মাখতে বসে গেল সে। রাই, একটু আমার ড্রয়িংয়ের হোমওয়ার্কটা মা ফেরার আগে করে দিবি বলে টিভি চালিয়ে বসে পড়ল অহনা। রাই তাড়াতাড়ি কাজ শেষ করে আঁকতে বসে যায়। আঁকার হাতও ওর দারুণ। বাবার কাছে যা শিখেছে ছোটবেলায়। বাবার থেকে লেখার নেশাটাও পেয়েছিল রাই। কিন্তু ভাগ্যটা ওর খারাপ। 3 দিনের জ্বরে প্রথমে বাবা চলে গেল। মা খুব কষ্টে ওকে মানুষ করছিল। গানের টিউশন করে ফেরার পথে একদিন ট্রেনে কাটা পড়ে ওর মা। কোনো নিকটাত্মীয় না থাকায় হোমেই যেতে হতো হয়তো। বাড়িওয়ালা দিদার বৌমা সে সময় ওর সব দায়িত্ব নিতে এগিয়ে এলো। ওরা কলকাতায় থাকে। রাইয়ের থেকে 1 বছরের বড় ওনার মেয়ে আছে। পাড়ার সবাই রাইকে খুব ভালোবাসত। সবাই বলেছিল হোমে যাওয়ার চেয়ে এই বেশ ভালো। তখন কি আর রাই জানতো তার কপালে কি আছে? মাত্র 12 বছর বয়সে বাবা মাকে হারিয়ে অনাথ রাই কাকিমার হাত ধরে প্রথম কলকাতায় এলো মালদা থেকে। আর কদিন পর বুঝতে পারল এখানে সে বাড়ির বিনা মায়নার কাজের লোক হয়ে এসেছে। তবুও হাসি মুখে সব কাজ করতো সে। বাড়ির কাজের বাইরে অহনার আঁকা, হাতের কাজ, অঙ্কও করে দিতে হয় কাকিমাকে লুকিয়ে। বরাবর ক্লাসে প্রথম হতো রাই। 8-এ পড়তে পড়তে পড়া বন্ধ হয়ে গেল। আর অহনা 1 বছরের বড় হয়েও 7-এ পড়ে। খুব ফাঁকিবাজ আর অমনোযোগী। কিন্তু শত কাজ করেও কাকিমার মন পায় না রাই। মাঝে মাঝে সব কিছুই মিথ্যে মনে হয় তার। কাকুও কাকিমার কথা মতো চলে। রাতে অহনার ঘরের মেঝেতে শুয়ে নিঃশব্দে চোখের জল ফেলে রাই। তার আঁকা ছবি অহনার নামে স্কুল ম্যাগাজিনে ছাপা হয়। কাকু কাকিমা গর্ব করে সবাইকে দেখায়। পর্দার আড়াল থেকে দেখে রাই। অহনাও তাকে তুচ্ছতাচ্ছিল্য করে সর্বদা। তাকে দিয়ে নিজের সব কাজ করিয়ে নেয় অহনা। অহনার পুরনো খাতায় লেখালেখির অভ্যাসটা চালু রেখেছিল রাই। যখনই সময় পেত মনের কল্পনাকে উজাড় করে দিত খাতার পাতায়। তাকে না জানিয়েই অহনা নিজের নামে তার একটা লেখা গল্প এক বড় প্রতিযোগিতায় পাঠায়। আর আজ অহনাদের বাড়িতে রিপোর্টারদের ভিড়। তার গল্প সারা রাজ্যে প্রথম হয়েছে। রান্নাঘরে বারবার চা করছে রাই। একের পর এক অতিথি আসছে আজ। সবাই অহনার প্রশংসা করছে, ওর লেখার প্রশংসা করছে। অহনা কেমন কুঁকড়ে গেছে, গুছিয়ে কথাও বলতে পারছে না। ওর বাবা মা ওকে আগলে রাখছে। রাইয়ের কিন্তু খুব আনন্দ হচ্ছে। সত্যি এই সাফল্য যে আসলে তার। একজন বড় পাবলিশার এসেছে অহনার লেখা পড়ে। চায়ের ট্রে নিয়ে রাই ঢুকতেই চোখাচোখি হলো অহনার সাথে। চোখ নামিয়ে নিল অহনা। চা দিতে দিতেই রাইয়ের কানে এলো পাবলিশার ভদ্রলোক অহনার কিছু লেখা চাইছেন। কাকু কাকিমা সমানে অহনাকে উৎসাহ দিয়ে চলেছে। অহনা অসহায়ের মতো রাইয়ের দিকে তাকায়। রাই তাড়াতাড়ি ভিতরে ঢুকে যায়। একটু পরে রান্নাঘরে এসে দাঁড়ায় অহনা। 2 চোখে জল। রাই জানে গুছিয়ে আধা পাতা লেখারও ক্ষমতা নেই অহনার। স্টোর রুমের পুরনো বই খাতার ফাঁক থেকে নিজের লেখা 2টো খাতায় এনে অহনাকে দেয় রাই। অহনা রাইয়ের দিকে তাকিয়েই থাকে। কাকিমা ডাকছে। অহনাকে জোর করে ঠেলে ও ঘরে পাঠায় রাই। তার লেখার বই বার হবে, তা হোক না অহনার নামে। খাতা কলম তো অহনারই, কল্পনা শুধু তার। বাসন ধুতে ধুতে ভাবে সে। অহনা ডাকছে ও ঘর থেকে। হাত মুছে দৌড়ে যায় রাই। অহনা বলে, ও আমার বোন রাইমা, এই লেখাগুলো সব ওর। আপনি চাইলে ওর সাথে কথা বলে ওর লেখা ছাপতে পারেন। এসব কি বলছিস মা? কাকিমা বলে ওঠে। এসব তো তোর। কাকিমাকে মাঝপথে থামিয়ে অহনা বলে ওঠে, না, এসব রাইয়ের লেখা। ও রাত জেগে এসব গল্প লেখে। এই সাফল্য আমার না, এসব রাইয়ের প্রাপ্য।
রাই অবাক হয়ে ভাবে, আজ অহনা এত গুছিয়ে কথা কি করে বলছে? সে কি ঠিক শুনছে? ঝাপসা চোখে অহনা বলে চলেছে, ও ভালো ছবিও আঁকে, দারুণ গান গায়, পড়াশোনাতেও ভালো। আজ আর কোনো কথা খুঁজে পায় না রাই। আজ অহনার বলার দিন। রাই শুধু শ্রোতা।